দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ। ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী হলো ভারত। শুক্রবার সন্ধ্যায় উড়িষ্যার হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস সহ ৩ ট্রেনের সংঘর্ষে অন্তত ৩৮ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের। এর মধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে ৪ শতাধিক যাত্রীকে। এদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক। চলছে উদ্ধার কাজ। ভারতে তখন কেবল সন্ধ্যা পেরিয়েছে। হাওড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়া করমণ্ডল এক্সপ্রেস কলকাতা থেকে ২৫০ কিলোমিটার দূরের উড়িষ্যায় গন্তব্য ছিল চেন্নাই। অন্তত ২৫০০ যাত্রী নিয়ে ট্রেনটি উড়িষ্যার বালেশ্বরে পৌঁছতেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। উল্টো দিক থেকে আসা বেঙ্গালুরু থেকে কলকাতাগামী একটি মালবাহী ট্রেনের সাথে হয় মুখোমুখি সংঘর্ষ। এতে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি পড়ে যায় পাশের লাইনের উপর। একই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেন সেই বগিগুলোকে ধাক্কা দিলে ঘটে হতাহতের ঘটনা। সন্ধ্যা ৭টার দিকে করমণ্ডল এক্সপ্রেস, যেটা কিনা হাওড়া থেকে চেন্নাই যাচ্ছিল, সেটি বালেশ্বর পৌঁছতেই দুর্ঘটনার কবলে পড়ে। উল্টো দিক থেকে একটি মালবাহী ট্রেন এটিকে ধাক্কা দেয়। পরে এর বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। মুহূর্তেই আহতদের আর্তনাদে ভারী হয়ে ওঠে গোটা বালেশ্বর। শুরু হয় উদ্ধার তৎপরতা। কলকাতা থেকেও উদ্ধারকর্মীরা অংশ নেয় উদ্ধার কাজে। রাতের আধারে চলে প্রাণের খোঁজ। কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আহতদের অনেকের অবস্থাও সংকটাপন্ন। কেউ হারিয়েছেন হাত, আবার কারণেই পা। যারা সুস্থভাবে বেঁচে ফিরেছেন তাদেরও চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ। আমি ঘুমিয়ে পড়েছিলাম। গাড়ি যখন উল্টে গেল তখন আমার ঘুম ভেঙেছে। আমার বগিতে 10 থেকে 15 জন ছিল। ওরা সবাই আমার উপরে পড়েছে। হাতে ঘাড়ে ব্যথা পেয়েছে। পরে বগি থেকে নেমে দেখি অবস্থা ভয়াবহ। কারো হাত নেই, কারো পা নেই, আবার কারো চেহারা থেতলে গেছে। দুর্ঘটনায় নিহত আহতদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে রেল মন্ত্রণালয়। শোক প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, ঘটনার বিস্তারিত জানবো। কলকাতা থেকে ফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, আপনার কাছে আগের বুলেটিনে তথ্য জানিয়েছিলাম, আপনি জানিয়েছিলেন ৭০ জন হতাহত হয়েছে। এদের মধ্যে বাংলাদেশি কেউ আছে কিনা, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা জানাবেন আমাদেরকে। দেখুন, এখনো পর্যন্ত যে নিহত এবং আহতদের তালিকা কিন্তু সরকার প্রকাশ করে, যার ফলে কিন্তু এই একটা সিদ্ধান্ত যে কারা নিহত হয়েছেন, কারা আহত হয়েছেন, সেই পরিচয়টা কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ অজ্ঞাতভাবে রয়েছে। যদিও ইতিমধ্যে 5টি রিলিফ ভ্যান, অর্থাৎ খড়গপুর, পশ্চিমবঙ্গের খড়গপুর, ভুবনেশ্বর এবং আদ্রা ডিভিশন থেকেও একটি কিন্তু 2টি রিলিফ ভ্যান কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে, অর্থাৎ বাহানাগা যে স্টেশনে এর কাছে এই দুর্ঘটনা ঘটে, এবং 3টি ট্রেন কিন্তু সম্পূর্ণ যে দুর্ঘটনার কবলে পড়ে সেখানে। এই যে উদ্ধার কার্য চালাতে কিন্তু ভোর হয়ে যাবে, যেহেতু রাতের অন্ধকারে কিন্তু গোটা এলাকাটা কিন্তু অন্ধকার, সেহেতু উদ্ধার কাজ কিন্তু ব্যাহত হচ্ছে। তবে বাংলাদেশি যারা চিকিৎসার জন্য চেন্নাইতে যান, তাদের এই ট্রেনে সংখ্যা থাকা কিন্তু একেবারেই উড়িয়ে দিচ্ছে না রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কলকাতা স্থিত যে বাংলাদেশ উপদূতাবাস রয়েছে, সেখানকার আধিকারিকরা যেটা জানাচ্ছেন, তারা কিন্তু উড়িষ্যা সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু তারা যোগাযোগ রাখছেন। প্রত্যেকটা বিষয়ে কিন্তু তারা আপডেট চাইছেন যে বাংলাদেশের কোনো নাগরিক এই দুর্ঘটনায় আহত বা নিহত হয়েছেন কিনা। এখনো পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী তাদের কাছে কোনো তথ্য আসেনি। তবে সরকারকে কিন্তু তারা নিয়মিত যোগাযোগ রেখেছেন, যাতে কোনো বাংলাদেশ নাগরিক বিপদে পড়লে তাদেরকে দ্রুত যে চিকিৎসা বা যে কোনো সাহায্য করা যায় সে বিষয়ে কিন্তু উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে তারা যোগাযোগ করছেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ থেকে কিন্তু যে 2টি টিম কিন্তু গিয়েছে সরকারিভাবে ত্রাণ ও উদ্ধার কাজ করবার জন্য। প্রধানমন্ত্রীও কিন্তু নিহতদের পরিবার কিছু আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। সব মিলিয়ে এই দুর্ঘটনাকে আপাতত যে যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার মধ্যে আনা, পাশাপাশি যারা নিহত হয়েছেন তাদের পরিবারকেও আর্থিক সাহায্য দেওয়া, সেটা কিন্তু চিন্তা ভাবনার মধ্যে রয়েছে।
যে বিষয়টি সব থেকে উল্লেখযোগ্য যে বিগত 5 বছরের মধ্যে এমন ভয়াবহ দুর্ঘটনা কিন্তু ভারতবর্ষের কোনো ডিভিশনেই কিন্তু হয়। এই আজকে যে ঘটনা ঘটল সন্ধ্যায়, সেটা কিন্তু খুব মর্মান্তিক এবং ভয়াবহ। সব থেকে উল্লেখযোগ্য বিষয়, রেলের যে সেফটি যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের যে দাবি, এই সব ধরনের দূরপাল্লা ট্রেনে যে অ্যান্টি কলিশন ডিভাইস লাগানো থাকে সেটা কি কোনোভাবে কার্যকর হয়নি। তার কারণ যে 10 কিলোমিটারের মধ্যে যদি কোনো ট্রেন থাকে তাহলে সামনের যে সিগন্যাল, সবুজ সিগন্যাল, সেটা লাল হয়ে যাবে এই অ্যান্টি ডিভাইস যে ডিভাইস রয়েছে, অ্যান্টি কলিশন ডিভাইস, তার মাধ্যমে। কিন্তু সেটাও যদি কার্যকরী হতো তাহলে এই দুর্ঘটনা হতো না। ইতিমধ্যেই রেলের তরফ থেকে উচ্চপদস্থ আধিকারিকরা এসেছেন এবং গোটা বিষয়ের তদন্তে নির্দেশ দিয়েছেন। একটা কমিশন করেছেন রেলমন্ত্রী নিজেই, যাতে এই দুর্ঘটনার কারণ কি এবং একটি মালগাড়ির দুটি ট্রেন একইভাবে কিভাবে দুর্ঘটনা ঘটলো, আশেপাশের যে স্টেশনগুলি রয়েছে সেখানে তাদের কাছে কেন তথ্য ছিল না যে দুর্ঘটনা ঘটেছে দুটি ট্রেনের মধ্যে। আরেকটি ট্রেন অর্থাৎ ব্যাঙ্গালোর থেকে হাওড়ামুখী যে ট্রেনটি, সেটাও কিন্তু সেই দুর্ঘটনার ডিরেইল হয় এই দুটি ট্রেনের যেখানে সংঘর্ষ হয়েছে সেখানে। স্বাভাবিকভাবেই যে এই যে রেল কর্তৃপক্ষের বা কর্তব্যরত যারা রয়েছেন আধিকারিক, তাদের যে গাফিলতি রয়েছে সেটা কিন্তু একদম সামনাসামনি এসেছে। সুকান্ত, আপনাকে যুক্ত হবার জন্য ধন্যবাদ। প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের সাথে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতি বিন ইসমাইলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় মালয়েশিয়ার বাংলাদেশের শ্রমবাজারের উন্নয়ন এবং সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। শুক্রবার স্থানীয় সময় সকালে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খুরশেদ আলম খাস্তগির, লেবার মিনিস্টার নাজমুস সাদাত সেলিম উপস্থিত ছিলেন। এছাড়া মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক রাজলিন জুসোহ সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। পরে বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী ভি শিবকুমারের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত সরকার অনুমোদিত রাস আল খাইমা প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ সামাজিক এবং সাংস্কৃতিক কেন্দ্রের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 17 সদস্যের এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডক্টর আবুল ফজল এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রকৌশলী সুবোধ চৌধুরী শিবু। এছাড়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিনিয়র সহসভাপতি এবং মোহাম্মদ জাফর চৌধুরী হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক। আগামী 2 বছরের জন্য দায়িত্ব পালন করবে এই কমিটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ার হোসেন, ইব্রাহিম ওসমান, আফলাতুন আক্তার, সাইফুল ইসলাম, বাদশাহ, নুরুল আলম সহ অনেকে। সংগঠনের 3 শতাধিক নেতাকর্মী সহ প্রবাসীরা নতুন কমিটিকে বরণ করে নেন। পরে কমিটির সদস্যরা দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সুন্দর মনোরম পরিবেশ একটি ভালো একটি কমিটি আপনারা উপহার দিয়েছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে সাথে নিয়ে আগামীতে আমরা রাসাল কাইমার যে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের যে গৌরব, সেই গৌরবকে আরো গৌরবান্বিত করার জন্য আমরা ভবিষ্যতে কাজ করব। সুইজারল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী উৎসব। প্রবাসীদের সহযোগিতায় আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। লুজানে স্থানীয় একটি মিলনায়তনে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়। উদ্বোধনী আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিউর রহমান। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রথম সচিব কামরুল ইসলামের সঞ্চালনায় এতে ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন শশী খান। উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড শাখা আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম, সাবেক সভাপতি হারুন রশিদ ব্যাপারী, সাধারণ সম্পাদক শ্যামল খান সহ অনেকেই। নেদারল্যান্ডস শাখা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী আমস্টারডামে নির্বাচন কমিশন চেয়ারম্যান এমদাদ হোসেন এবং আশিয়ান মেননের পরিচালনায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। ইসমাইল হোসেন সভাপতি এবং মুরাদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনের প্রধান অধিবেশনে নেদারল্যান্ডস শাখা আওয়ামী লীগের আহ্বায়ক এমদাদ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুরাদ খানের পরিচালনায়
টেলিকনফারেন্সে বক্তব্য দেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক হাসনাত মিয়া। আরও বক্তব্য রাখেন আলাউদ্দিন মোল্লা, নাসিম খান অভি, শেখ MH ইমতিয়াজ, আবুল কালাম আজাদ, কামরুল হাসান সহ অনেকে। চীনে চীনা ধাঁচের গণতন্ত্র শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ 13টি দেশের যুব প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন। গেল বুধবার বেইজিং মিউনিসিপ্যাল পিপলস কংগ্রেসের হলরুমে হয় এই আয়োজন। পরিচালনা করে বেইজিং মিউনিসিপ্যাল পিপলস কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স অফিসের পরিচালক পান লিনঝু। সহযোগিতা করে সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশন। বক্তব্য রাখেন সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের প্রেসিডেন্ট হেনরি ওয়াং হুইয়াও, সেক্রেটারি জেনারেল মাবেল লু মিয়াও সহ অনেকেই। বাহরাইনে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ফেনী রেস্টুরেন্ট। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে দেশটির রাজধানী মানামায় প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়। আয়োজনে অংশ নেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা সহ বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক, আওয়ামী লীগের বাহরাইন শাখার সাবেক সভাপতি আলাউদ্দিন নূর, মোহাম্মদ শাহজালাল, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সহ আরও অনেকে। এ সময় ফেনী রেস্টুরেন্টের পরিচালক হাজি ফজলুল করিম প্রতিষ্ঠানের সফলতা কামনায় সবার সহযোগিতা কামনা করেন। সবশেষ হয় দোয়া মাহফিল। আড়ম্বরপূর্ণ আয়োজনে সম্পন্ন হলো জর্ডানের রাজকীয় বিয়ে। বৃহস্পতিবার যুবরাজ হুসেইন বিন আবদুল্লাহ এবং সৌদি ধনাঢ্য পরিবারের কন্যা রাজওয়া আল সাইফ বাঁধেন গাঁটছড়া। জাহারান প্যালেসে অনুষ্ঠিত হয় বিয়ের মূল আনুষ্ঠানিকতা, যাতে দুই পরিবারের কনিষ্ঠ 140 জন সদস্য ছিলেন। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন, ব্রিটিশ যুবরাজ উইলিয়াম, তার স্ত্রী কেট সহ বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যরা। শ্বেতশুভ্র গাউনে জাহরান প্যালেসে নববধূ রাজওয়া আল সাইফের আগমন। অপরদিকে প্রতীক্ষারত সামরিক পোশাকে যুবরাজ হুসেইন। নববধূর আগমনে মহল জুড়ে পিনপতন নীরবতা আর অপেক্ষার অবসান। মুহূর্তেই সব অতিথিদের মধ্যে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস আর মুগ্ধতা। وأنا قبلت الزواج منها لنفسي এরপরেই আসে সেই শুভক্ষণ। ধর্মীয় রীতি মেনে সারা হয় বিয়ের আনুষ্ঠানিকতা। কবুল আর কাবিননামায় সই করে গাঁটছড়া বাঁধেন হুসেন রাজওয়া। এ সময় দুই পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন 140 সদস্য। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আল হুসেইনিয়া প্যালেসে রাজকীয় অনুষ্ঠানে যোগ দেন নবদম্পতি। রাষ্ট্রীয় অতিথিদের সাথে সাক্ষাৎ করেন তারা। এদিন রাজওয়া হুসেন দম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন ও তার মেয়ে। এছাড়া আসর আলোকিত করেন ব্রিটিশ যুবরাজ উইলিয়াম, তার স্ত্রী কেট সহ বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যরা। উপস্থিত ছিলেন মধ্যপ্রাচ্য সহ বেশ কিছু দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। বিশেষ অতিথিদের সাথে সাক্ষাৎ শেষে ঐতিহ্য অনুযায়ী বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে রাজপ্রাসাদে ফিরে যান নবদম্পতি। এ সময় হাত নেড়ে গ্রহণ করেন দেশবাসীর অভিবাদন। যুবরাজের বিয়ে উপলক্ষে সাজ রব জর্ডান জুড়ে। উৎসবের আমেজ ছড়িয়েছে সর্বত্র। জনসাধারণের প্রার্থনা আর শুভকামনায় সিক্ত হন হুসেন রাজওয়া। আজ আমি ভীষণ খুশি। জর্ডানের সব মানুষের জন্য আজ বিশেষ একটা দিন। যুবক বুড়ো সবাই আজ আনন্দে মাতোয়ারা। পুরো দেশ এই বিয়ের অংশীদার হতে চায়। মনে হচ্ছে যেন আমাদের নিজের ছেলের বিয়ে। তাদের জন্য অনেক শুভকামনা আর আশীর্বাদ থাকলো। সম্প্রতি জর্ডানের রাজপরিবারের সবচেয়ে আলোচিত ও জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল যুবরাজ হুসেন এবং সৌদি আরবের প্রভাবশালী পরিবারের কন্যা স্থপতি রাজওয়া আল সাইফের বিয়ে। নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে 1700 অতিথি যোগ দেবে বলে জানানো হয়েছে রাজপরিবারের পক্ষ থেকে। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।